নিশ্চিত হয়েছিল। তার স্মরণে তার প্রতি, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সংক্ষেপে দু চারটি কথা বলতে চাই। বারবার গণতন্ত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ডাক্তার মিলন এবং এর পিছনে 9 বছর আরো অসংখ্য শহীদ তো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে যে দাবানল ছড়িয়ে পড়েছিল সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শহরে নগরে, সেলিম, দেলোয়ার, তাজুল, দীপালি সাহা, শাহজাহান, সিরাজ, জগলু, জিহাদ, কত নাম, তারা প্রত্যেকেই জীবন দিয়েছেন গণতন্ত্র ফেরানোর জন্য, মত প্রকাশের স্বাধীনতা ফেরানোর জন্য, কথা বলার স্বাধীনতার জন্য এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য। আমরা সেইটির জন্য কিন্তু আজও লড়াই করছি। মজার ব্যাপার লাগে, হাসিও পায়। সেই দলেরই একজন নেতা কদিন আগে মত প্রকাশের সংকোচনের কথা বললেন, যে এখন মত প্রকাশের স্বাধীনতা নেই। জাতীয় পার্টির প্রধান নেতা তিনি এই কথা বললেন, পরিবেশ নেই। তো ওই আমাদের দেশে যে প্রবাদ আছে, ভূতের মুখে রাম নাম শুনলে যেমন অবাক হওয়ার কথা, তেমনি এখন আমরা অবাক হই। এরা গণতন্ত্রের সবক দেয়, এরা গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে নানা ধরনের কথা বলেন এবং বলেছে। এবং এই যে 15.5 বছরের এক পৈশাচিক দুঃশাসনের যে ভয়াবহ নমুনা আমরা দেখেছি শেখ হাসিনার নেতৃত্বে, তারও অন্যতম সহযোগী কিন্তু ওই দলটি ছিল। ওই দলটি সেই সহযোগী ভূমিকা পালন করেছে। এখন তারা আবার গণতন্ত্রের পক্ষে সবক দিচ্ছে, অথচ তাদের যে কোনো একটি ভূমিকা শেখ হাসিনাকে হয়তো এতদিন রাষ্ট্র ক্ষমতায় রাখা প্রলম্বিত করত না। বারবার তারা গিয়ে আঘাত করেছেন হাসিনার সাথে, এবং আঘাত করতে গিয়ে নানাভাবেই প্রলম্বিত হয়েছে। এত ছাত্র, এত তরুণ, এত শ্রমিক তাদের আত্মদান যেভাবে করেছেন, যে উৎসর্গ করেছেন জীবন, এত 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 অমূল্য সম্পদের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে 5ই আগস্টে আমরা যে পতন ঘটাতে সক্ষম হলো এই জাতি, সেটা এত দীর্ঘ সময় লাগতো না যদি তারা বারবার যদি বিট্রে না। এক কথা বলে নির্বাচনের আগে, জাস্ট নির্বাচনের প্রাক্কালে গিয়েই আরেক ধরনের কথা। এই ধরনের ভণ্ডামি, মিথ্যাচারিতা, অঙ্গীকারহীনতা, এই দিয়েই আজকে রাষ্ট্র পরিচালনা হয়েছে দীর্ঘ সময় হাসিনার নেতৃত্বে এবং হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে। এবং সেই হোসেন মোহাম্মদ এরশাদের 90-এর যে বিজয় হলো, তার আগের যে 9 বছর এই ধরনেরই কষ্ট করতে হয়েছে, এই ধরনেরই আমাদেরকে নানা ধরনের উৎপীড়নের শিকার হতে হয়েছে। এবং তখনও আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে একটি চলন্ত গাড়ি থেকে। সেই গাড়ি থামিয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেটাও তো আমাদের চোখের সামনের। এই পীড়ন, নিপীড়ন, নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে তখন থেকে, এবং আজও পর্যন্ত তিনি সেটি সহ্য করেছেন। হাসিনার 15.5 বছর, তার মাত্রাটা ছিল আরো তীব্র, তার ভয়াবহতা ছিল আরো ভয়ঙ্কর, যার কারণে আজকে তিনি অসুস্থতায়, রোগে, শোকে এক পর্যদস্ত অবস্থার মধ্যে এখনো তিনি চিকিৎসাধীন রয়েছেন এভার কেয়ারে। আমি গতকাল তার এই অসুস্থতা, এটা কৃত্রিম ভাবে তৈরি করা, চক্রান্ত করে তৈরি করা শেখ হাসিনা, তারা চক্রান্ত করে তার খাবারের মধ্যে বা নানাভাবে, তার ওষুধে, বিভিন্ন ভাবে, যদি সরকারের হেফাজতে থাকে, সরকার নানা ধরনের একটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সেটি করেছেন শেখ হাসিনা। তো সুতরাং হোসেন মোহাম্মদ এরশাদের চরিত্র
এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই বলেই তারা বারবার পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলার পরেও একটি চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছেন, হ্যান্ডশেক করেছেন এবং একসাথে মিলে গণতন্ত্রকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছেন এবং একইভাবে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন সারা বাংলাদেশ। ব্যাংক লোপাট থেকে শুরু করে মানুষের আর্থিক প্রতিষ্ঠান লুট করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার চূড়ান্ত বিকাশ এবং এর একটা ভয়াবহ ম্যানিফেস্টেশন আমরা দেখলাম শেখ হাসিনার আমলে। কোনো পার্থক্য নেই বলে আমরা জনতা টাওয়ারের কথা বলি, এটা ছিল তার স্ত্রীর জনতা টাওয়ার। এই নিয়ে মামলা মোকদ্দমা আমরা পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন। কোনো এদের একনায়কদের তো কোনো আইন লাগে না, একনায়করা কোনো আদালতের তোয়াক্কা করে না, কারণ তাদের হাতে থাকে রাষ্ট্র ক্ষমতা এবং এই অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা দেশের আইনকে নিজেদের স্বার্থে কাজে লাগায়। এটা এরশাদও যেমন করেছে, হাসিনাও তেমন করেছে। আজকে একটি মামলায় প্লট বরাদ্দের মামলায় তার নাকি 21 বছরের সাজা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার আমলে আইন আদালত এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজা হয়েছে। কিন্তু এখন অনেকেই দেখি এবং কিছু বুদ্ধিজীবীও রয়েছেন, সবসময় সব যুগেই অবশ্য একনায়ক ফ্যাসিস্টদের পক্ষেও কিছু বুদ্ধিজীবী থাকে। আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী এবং কিছু টকশোতেও শুনি যে এখনো তো সেই একই কায়দায় সবকিছু হচ্ছে। এখন কোন কায়দায়, এখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে? একটু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এবং হাসিনার গড়া আদালত, হাসিনার গড়া ট্রাইব্যুনাল সবকিছু তার, সেখানেই বিচার হচ্ছে। কিন্তু এখানে ইনফ্লুয়েন্স করার যারা ভুক্তভোগী, যারা শেখ হাসিনার ভয়ঙ্কর আঘাতের যারা সম্মুখীন হয়েছে, আমরা বারবার কারাগারে যেতে হয়েছে, রিমান্ডের নামে নির্যাতন করতে হয়েছে। এই যে আমাদের চাইতে বয়স বেশি সর্বশেষ নজরুল ইসলাম খান, তার মতো মানুষ যার গোটা দেহ আগুনে পুড়ে গিয়েছিল এক সময়, তার এইরকম পরিস্থিতি নিয়ে প্রতি মুহূর্তে যাকে ওষুধ খেতে হয়, তাকে নিয়ে এসেও রিমান্ডের নামে আপনার হাজতের মধ্যে ফেলে রাখেন। একজন রাষ্ট্রদূত ছিলেন এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, যিনি একজন শ্রমিক নেতা, আইএলওর বিকল্প সদস্য হিসাবে যিনি কাজ করেছেন এই রিজিয়নে এবং আন্তর্জাতিক পর্যায়ে, তার জন্য একটা কোনো ব্যবস্থা করা হয়নি, একটা ভালো মতো থাকার কোনো ব্যবস্থা করা হয়নি। একবারই চোর ডাকাতরা যেভাবে ফেলে রাখে ওইভাবে আমরা তো আছি, আমাদের তো কোনো কথাই নেই। তার মতো মানুষকেও এইভাবে ফেলে রেখেছি। এই যে নিপীড়ন, নির্যাতন, এইটা ভোগ করতে হয়েছে 15.5 বছর, 16 বছর, এবং তাদের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় থেকেই সেইটা চলেছে এবং সেটা মানে পার হয়ে আমরা 6 তারিখে আমরা যখন বের হতে পারলাম, সক্ষম হলাম, কিছুটা আমরা নিঃশ্বাস ফেলতে পারলাম যে কমপক্ষে বাইরে বেরিয়ে এখন আমাদের গুমের ভয়ে কোথাও আত্মগোপন করে থাকতে হবে না, গ্রেপ্তারের ভয়ে আমাদের আত্মগোপন করে থাকতে হবে না, মিথ্যা মামলার ভয়ে আত্মগোপন করে থাকতে হবে। এই সারা জাতি তার সন্তান সন্ততিতে নিয়ে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে এই ধরনের আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এখন তো আর কোনো মানে সেই আতঙ্কটা সেইভাবে নয়, অন্যান্য আছে সামাজিক কিছু সন্ত্রাস ঘটছে, এটা তো হচ্ছেই, কিন্তু পলিটিক্যালি রাষ্ট্র নিয়ন্ত্রিত গুম খুন তো হচ্ছে না, রাষ্ট্র নিয়ন্ত্রিত কোনো ধরনের হস্তক্ষেপ তো এখানে হচ্ছে। মোটামুটি ভাবে স্বাধীনভাবেই বিচারিক প্রক্রিয়া এবং আদালতগুলো কাজ করছে, কারণ এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। সুতরাং এখানে বলার কোনো অবকাশ নেই যে কোথাও হচ্ছে কোনো ধরনের কি বলে যে কোর্টকে প্রভাবিত করা, যেটা শেখ হাসিনা করেছে, সেরকম তো ঘটনা এখানে হয়। যে লোয়ার কোর্ট দেশনেত্রী বেগম জিয়ার 5 বছরের সাজা দিল একটা মিথ্যা মামলায়, হায়ার কোর্ট মানে হাইকোর্ট সেটাকে 10 বছর করে দিল। সব শেখ হাসিনার কথা। আইন, আদালত, বিচার, প্রশাসন, পুলিশ, র্যাব সবকিছু চলেছে শেখ হাসিনার কথা।
সমস্ত নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনার। একেবারে একচ্ছত্র কর্তৃত্ববাদী ফ্যাসিস্টের এক মহামূর্তি আমরা দেখেছি শেখ হাসিনার মধ্যে। কিন্তু যারা নিজের দেশে নিজের সন্তান হত্যা করে, যারা নিজের দেশে নিজের কি বলে কিশোর হত্যা করে, কিশোরী হত্যা করে, নিজের দেশের শ্রমিক হত্যা করে, রিক্সাওয়ালা হত্যা করে, সবকিছু কি বিচারহীন ভাবেই থাকবে? বিচারহীন অবস্থায় থাকতে পারে না। তাই যে মনে করেছিল যে আমি সমস্ত কাজ যাই করব পার পেয়ে যাবে, আমার বিরুদ্ধে কথা বলার কেউ নেই, কিন্তু উপরে তো একজন আল্লাহ আছেন। আপনি গোপনে সব পাপ করে যাবেন, একটার পর একটা অপকর্ম করে যাবেন, আর আপনার ভয়ে, আপনার প্রশাসনের ভয়ে, আপনার ডান্ডার ভয়ে মানুষ দীর্ঘদিন নিশ্চুপ হয়ে থাকবে, সেটা তো মনে করার কোনো কারণ নেই। কথা আছে যে মানে পাপ কেউ ছাড়ে না। তো তার পরিস্থিতি দেখছি, ব্যাংকের ভোল্ট থেকে 2টি ভোল্ট থেকে 832 ভরি সোনা বেরোচ্ছে কিভাবে, এবং আরো অনেক ভোল্টের সোনা আছে। এটা কার সোনা? এটা এই স্বর্ণ ভরিগুলা শেখ হাসিনার না তার দলের কারো? এইটা নিয়ে এখন এক ধরনের কথাবার্তা চলছে, হয়তো 2-1 দিনের মধ্যে সেটা প্রকাশ পাবে। আর প্লটের পর প্লট নতুন ঘটনা আমরা শুনতে পাচ্ছি, নতুন নতুন প্লট বের হচ্ছে। এটা হয় শেখ হাসিনার ঘনিষ্ঠজন বা অন্য কারো জন। তো এর সাথেও তাই ছিল। এর সাথে চেয়েছেন 30 সেট অলঙ্কারের কথা আপনাদের হয়তো মনে নাই যারা তিনি 30 জন মহিলা এমপি করে, খুব সুন্দরী সেই মহিলা এমপি, এবং এটার উপরে যাই দিন তখন একটি প্রতিবেদন করেছিল 30 সেট অলঙ্কার। এটা আমি আর ঘুরে আর বলতে চাই না। এটাই চলেছে, এক নায়ক যা ইচ্ছা তাই। পুরো জায়গায় যার মনে হয়েছে যেটা করবেন সেটাই করেছে। তো সেই 30 সেট অলঙ্কারের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি শেখ হাসিনার আমল পর্যন্ত সেটা বহমান ছিল, সেই সংস্কৃতিকে বজায় রাখা হয়েছিল। তাই ব্যাংকের ভোট থেকে শেখ হাসিনার নামে 832 ভরি স্বর্ণ অলঙ্কার, অথচ উনি অফিসিয়ালি দেখিয়েছিলেন তার সোনা আছে কত 18 লাখ টাকা, 19 লাখ টাকা, আর এখন শত শত কোটি টাকার সোনা বেরোচ্ছে। যাই হোক, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে অনেক শিক্ষণীয় আছে। সবাইকে এই বিষয়টি জানতে হবে। এরশাদ এবং হাসিনা তারা একটা অর্থনীতি তৈরি করেছিল, ইকোনমিক্স, ইংরেজি হচ্ছে ইকোনমিক্স। আর এখন এই 15.5 বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স। এই হাসিনোমিক্স চলেছে। হাসিনোমিক্স কি? ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না, এটা হাসিনোমিক্স। এবং ঋণ নেওয়ার পর সেই ঋণের কিস্তি পরিশোধ না করে আবার ঋণ নিতে পারবেন, এই আইনও শেখ হাসিনা করেছিলেন। এখন 6.5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ হয়ে গেছে। এই হাসিনোমিক্স থেকে দেশকে উত্তরণের প্রচেষ্টা যারা নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে, কিন্তু অন্যদিকে গিয়ে আবার কিছু ধস নামছে, আমাদের কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বাড়ছে, এগুলোকেও সরকারকে দেখতে হবে। প্রায় ওয়ার্ল্ড ব্যাংক বলেছে 6 কোটির বেশি ইতিমধ্যে দারিদ্রতার মধ্যে চলে এসছে। তো এই যে ঘটনাগুলো আপনার সেগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে হবে, শক্ত পদক্ষেপ নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। শামসুল আলম খান মিলনের যে আত্মদান এবং যে তার রক্ত ঝরা, এই রক্ত ঝরার তো একটা তাৎপর্য আছে। সে তাৎপর্যটা হচ্ছে আমাদেরকে একটা শক্তিশালী গণতন্ত্র আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই জন্যই তো তারা রক্ত দিয়েছে। এই জন্য তো মুগ্ধ, আহনাফ, ওয়াসিম আকরাম, আবু সাইদ তাদের বুকের শার্ট খুলে দিয়েছে এবং নির্ভয়ে নির্বিঘ্নে সেই তপ্ত বুলেট আমন্ত্রণ জানিয়েছে নিজের পক্ষের মধ্যে। ছড়ে গেছে জনপ্রতিনিধিরা, ইলিয়াস আলী, চৌধুরী আলম, কত কে। এটা হিসাব অনেক বড় লাগবে। প্রতিনিয়ত আমরা এই সব বিষয়গুলো বলছি। তো সুতরাং তাদের এই যে আত্মদান, তাদের যে জীবন উৎসর্গ করা, এইটা আমাদেরকে যদি
মানে আমাদের সফল হবে, মানে এই তাদের আত্মদানটা মহিমান্বিত হবে তখন যখন আমরা সত্যিকারের আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ, শান্তিময় সমাজ এবং সত্যিকার অর্থে একটি স্বাধীনতা সার্বভৌমত্বে শক্তিশালী একটি দেশ বাংলাদেশ গড়ে তুলতে পারব। না হলে তাদের আত্মা শান্তি পাবে না, তাদের আত্মা অতৃপ্তই থেকে যাবে। সুতরাং শহীদদের স্মরণে তাদের স্মৃতি আমরা শ্রদ্ধা জানাতে হবে, আমাদের যে অর্পিত দায়িত্বগুলো, যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পাদনের মধ্যে দিয়ে। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি আবারও শহীদ শামসুল আলম খান মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।